মেয়ে দেখতে যাবে, এই জন্য রেডি হইতে। প্রথম বলছিল তোমার দেখে আসো, তারপর আমি চাই, জোর করে নিয়ে গেল। মুরব্বীরা মিলে কি আলোচনা করলো জানি না। একটু পরে আম্মা জোর করলো যে আজকেই বিয়েটা। আমি আবার আম্মার মতামতের উপরে আবার কোনো কথা বলি না। বললাম ঠিক আছে, আম্মাকে অনেক বেশি ভালোবাসি। আমার আবার মা আর বোন ছাড়া কেউ নাই। এখন এখন আছে, এখন তো তুমি, মা বোন তুমি। আমার কিছু কথা ছিল বলি। হ্যাঁ, আব্বা খুব অল্প বয়সে মারা যান স্ট্রোক করে। পড়াশোনাটা কোনোভাবে শেষ করছিলাম, চাকরির জন্য পরে ঢাকায় গেছিলামও। আম্মার বোনের টেনশনে ঢাকায় কোনো চাকরি করা হয় না, বাড়িতে চলে আসি। তারপর এখানে একটা চাকরি নেই। আমার আসলে পৃথিবীতে মা আর বোন ছাড়া কেউ নাই। মা আর বোনের সুখের জন্য বলতে পারো যে নিজের সুখটা ত্যাগ করছি। কারণ আমি বিশ্বাস করি যে কোনো ছেলে যদি তার পরিবারের জন্য করে, আল্লাহ তার জন্য করবে। তোমার কাছে আমার একটাই চাওয়া যে সবসময় আমার মা আর বোনকে নিজের মা আর বোন মনে করে দেখে রাখবা। কোনো সময় তাদেরকে কষ্ট দিবা না, সবসময় আদর যত্ন করবা। এটাই বলতে চেয়েছিলাম আর কি। জি ঠিক আছে, তবে বাসর ঘরে ঢুকেছে বউয়ের ঘোমটাটা খুলে আগে বউকে দেখতে হয়, সেটা বোধহয় আপনি ভুলে গেছেন। সরি আমি নার্ভাস হয়ে গেছিলাম তো। আচ্ছা বা তুমি আরেকবার ঘুমটা দাও, আমি উঠিয়ে বলি মাশাআল্লাহ। আপনি মানুষটা খুব ভালো। ছেলে আমার এখানে লাখ লাখ টাকা কামাই করে, তাহলে চাওয়া পাওয়াটা বিষয় থাকবে না। না মানে আপনি বলেন আপনার কি চাওয়া পাওয়া, মানে আমরা সাধ্যমতো চেষ্টা করবো। মেয়ে যেহেতু বাপ নাই, বড় ভাই মানে বড় ভাই হলো মেয়ের গার্জিয়ান, সেক্ষেত্রে চাওয়া পাওয়ার ক্ষেত্রে একটু বিবেচনা করেন। আপনি চুপ থাকেন। দেখুন, বিয়ের সাথে একটা নিয়ম কারণ আছে। আমি আমার ছেলেকে কোথায় বিয়ে করাইতেছি, কার মেয়ে বিয়ে করাইতেছি, সেখান থেকে আমার ছেলে কি পাইলো কি পাইলো না, আমার একটা আত্মীয় স্বজন আছে না, পাড়া প্রতিবেশী আছে না, তারা দেখবে না। কলিমাকে আমাদের পছন্দ হয়েছে, আপনারা সবাই মিলে ওগো দুইজনের জন্য দোয়া করবেন। এইটাই হলো আমার একমাত্র চাওয়া। কি বলেন? গোল হয়েছে, আলহামদুলিল্লাহ। ছেলে পক্ষ মেয়ে পক্ষ রাজি, তার মানে এই বিয়ে কনফার্ম। তাহলে এই করে যাবে। তাছাড়া কলিজা বয়স, ওটা তো বিয়ের বয়স এখন। মানে আমি এই কথা বলছিলাম যে তাড়াহুড়ো করে যেখানে সেখানে বিয়ে দিতে হবে। ছেলে পক্ষ তো ওকে খুবই পছন্দ করছে, ছেলেটাও ভালো, সৌদি আরবে একটা ভালো চাকরি করে, নিজে তো বাড়ি বানাবো এখানে। সব দিক থেকে মানে সম্মতিটা হাত ছাড়া করাটা মনে হয় ঠিক হবে না, কি বলবো? আজ হোক কাল হোক কলিরে তো বিয়ে দিতেই হবে। ছেলে পক্ষের কলিরে খুব পছন্দ হয়েছে, আর তাছাড়া ছেলে তো 1 মাস থাকবে। ছেলে দেখতে শুনতেও ভালো, আমার ছেলেটারে খুব পছন্দ হয়েছে, তোর মামারও হয়েছে। আই মারিয়া, তোমার পছন্দ হয় নাই? জি আম্মা, ছেলে তো মাশাআল্লাহ। তা তোর মতামতটা কি? আরেকটা ব্যাপার কিন্তু আমার খুব ভালো লাগছে, তো ছেলে পক্ষে কোনো আসলে দাবি দেওয়া নাই, আমাদের সবারই তো পছন্দ। এখন তো তুই বাড়ির গার্জিয়ান, মানে চূড়ান্ত সিদ্ধান্ত তো তুই নিস, আমরা তো সম্মান করি তোর সিদ্ধান্তকে। কলি কি চায়? ভাই আমি রাজি। আমার জন্য একটু ওয়েট করতে পারলা না?
ছেলেপক্ষ আসলো আর দেখে চলে গেল। ঠিক আছে, আমার তো আসলে কিছু বলার নাই, যেহেতু তোমাদের সবার মতামত আছে। আমারও পোলা পছন্দ হয়েছে, কিন্তু মামা আমি চাই না আমার বোন কালিয়াতে যাক। হ্যাঁ, ছেলেপক্ষ ভালো, তাদের কোন চাওয়া নাই, কিন্তু ভাই হিসেবে আমার অতটা চাওয়া থাকতে পারে। আমি চাই না আমার বোন কালিয়াতে তার শ্বশুর বাড়ি যাক। আজকে হয়তো বলতেছি কিছু লাগবে না, দুদিন পরে তো এই জামাই কোটা দিতে পারে যে ভাই কি দিল। আমি চাই ওর হাত আর গলা ভর্তি, আমার আমার সামর্থ্য অনুযায়ী আমি যতটুকু পারি আমি স্বর্ণ দিতে, ফার্নিচার থেকে শুরু করে যা যা লাগে। আমি কোনো কিছুর অভাব আসলে চাই না, কলির ক্ষেত্রে হোক। আব্বা মারা গেছে, আব্বা মারা যাওয়ার পর থেকে আব্বার পেনশনের টাকা হিসেবে তো সব আমি খরচ করছি। কি মা, অত কিছু পায় নাই। আজকে যে কয়টা কামাই, এই জায়গা তোমার বোনের অধিকার আছে। ঠিক আছে, বলা আসছে মাত্র, মাসখানেক তো আছে, আমার একটু সময় দাও। আমিও তো কয়দিন আগে বিয়ে করলাম, হাতের অবস্থা তো সবাই জানো। আমি একটু দেখি টাকা পয়সা কি অ্যারেঞ্জ করতে পারি। সময় নাও কিছুদিন। আপা, মাহবুব কিন্তু ভুল বলে নাই। এত বড় সিদ্ধান্ত, একটু সময় নিক, ভাবুক, আমরা একটু প্রিপারেশন নিই। আগের সে সুন্দর হয়েছে, জামাই মনে খুব আদর করে, করে না? আমার চেয়ে বেশি। তুই যে গাইছিস কেন? আমি থাকবো না তো কে থাকবে? চা খাওয়া না, বিস্কিট, টোস, ভিতরে হইতে দিবা না? আমার টাকা রাখবো। তুই এখান থেকে যা। ইসরে, এত সুন্দর মেয়ে গালি দেয়। তবা তবা, গালি আমিও পারি। চাচি, 56 ইঞ্চি টেলিভিশন, 56 ইঞ্চি ডাবল খাট লাগে। আলমারি তো দরকার না, একটা আলমারি খাটের সাথে একটা আলমারি লাগে না একই ডিজাইনে? আলমারি দরকার না? হ্যাঁ। মোটর সাইকেল যে লিখছে, সেটা তো থাকে না দেশে, এটা কে চালাবে? শুধু শুধু মোটর সাইকেল আমার মনে হয় দরকার নাই। সোফা সেট ঠিক আছে, তোষক, তোমার কি মন খারাপ? কই না তো। না আসার পর থেকে দেখলাম চুপচাপ বিছানায় শুয়ে আছো। শরীর খারাপ না তো? আম্মা কিছু কইছে? আচ্ছা, হাড়ি পাতিল
আমি বুঝছি তোমার মন খারাপ কেন। মন খারাপ না। কলির বিয়েটা ধুমধাম করে হবে আর আমাদের বিয়েটা ঘরোয়া ভাবে হয়েছে, স্বাভাবিক। তোমার জায়গায় যে কোনো মেয়েরই মন খারাপ হইতো, কিন্তু আমার তো কোনো দোষ নাই। তোমার আব্বা মাই তো বলছে যে ঘরোয়া ভাবে করতে চায়। বিয়েতে যে একটা ভালো শেয়ারও নেই, কিন্তু ওই সময়টুকু পাই নাই। অবশ্য আমারও দোষ ছিল। আমি ভাবলাম বাড়িটা করতে তুলে টাকা খরচ করলাম, হাতও খালি। আমার জোয়াজুড়িতে বিয়েটা করলাম, শুধু শুধু বিয়ের এত টাকা খরচ করে লাভ কি? তো আমার তো বোঝা উচিত যে একটা মেয়ের বিয়ে তো অনেক স্বপ্ন থাকে। একটা বিয়ে করা যায়, ধরো তোমার যদি আরেকবার বিয়ে করি, ধরো ধুমধাম করে, ওইবার ধুমধাম করে বিয়েটা হয় না? আমার মন খারাপ না। ঝামেলাটা যাক, আমরা অনেক দূরে কোথাও ঘুরতে যাবো, ঠিক আছে? ক্ষুধা লাগে নাই? তোমার দিকে তাকাই দেখি আরো ক্ষুধা লাগে, পেট তসে করে যায়। লাগছে? তুমি বসো, আমি খাবার নিয়ে আসি। নেশা করতাম, সাইরা দিছি। জুয়া খেলতাম, তাও সাইরা দিছি। আমি তো ভালো হয়ে গেছি। তুমি তো আমার বউ আছিলা, তোমার কি উচিত আছিল না আমারে ভালো করার? সেই তুমি আমার উল্টা ভালো না করে সাইরা গেলা, আমারে ডিভোর্স দিলা কেন? লজ্জা করে না? লজ্জা করে না তোমার? ধোকা দিছিস তোরা আমারে, মারছিস তোরা আমারে দিনের পর দিন। আমি নেশা করছি, আমি জুয়া খেলছি, এইটা তোমার পরিবারে জানাই নাই বলে আমি দোষী। আর তোমার জামাইরে তুমি জানো না যে তুমি আমার বউ আছিল। তাহলে তুমি কি? তুমি তো জোয়ারির থেকে খারাপ, তুমি তো বড় দোষী। তোমার মতো জগন্নাথ কেউ হয় না। সেসব কথা বাদ দাও। বিয়ের 1 মাস পরে যে তোমার বাইরে বিদেশ পাঠাবে বলে 4 লাখ টাকা নিছিলা, এটা কেমন ফেরত দাও। টাকা আমার আব্বাই দিবে। তোমার আব্বা 6 মাস করে করে বহুদিন ঘুরাইতেছে। তোমার আব্বা বললে কি টাকা দিব? টাকা আমার এখন লাগবে, যদি টাকা না দাও আমি পুরা গ্রামবাসীরা জড়ো করবো। সবাই এটাকে কমে যে তুমি আমার বউ আছিলা, আমার কাছ থেকে 4 লাখ টাকা নিচ্ছে এবং তোমার পেটে আমার বাচ্চা ছিল। মিথ্যা কথা কস কেন? লজ্জা করে না? জানোয়ারের বাচ্চা, নেশাখোরের বাচ্চা। মিথ্যা কথা এখন কম। তোর পরিবারে জানো, তোর জামাইরে জানো, পুরো গ্রামবাসীরা জানাবো। তোর সবকিছু আমি টস টস করে দেবো। দেখ তুই কেমনে থাকস। আমি আপনার হাতটা ধরে করতেছি, আমি আপনার পাহাড়া করতেছি। আমার ভাই আমার চোখের দাম পা ধরে কোনো লাভ নাই। তুই এখন টাকা দিবি, তুই এখন মানে এখন। দেখ এটা বেচা যা আছে রাখেন, আর বাকি টাকা আমি 7 দিনের মধ্যে দেবো। এখন 4 লাখ টাকা দাও। কোত্থেকে পাবো এতগুলা টাকা? হ্যাঁ, একটা টাকা ঘরে আছে যে তোরা দিব? সংসারটা চলে কেমনে তুই জানোস? হ্যাঁ, তোমরা চাও আমার এই সংসারটাও নষ্ট হোক? মারে, কোনো বাবা মা কি চায় তার মেয়ের সংসার ভাঙুক? তাহলে যেখান থেকে যেভাবে পারো ওই জানোয়ারের টাকা শোধ করো, না হলে কোনো একটা অঘটন ঘটবেই। শোন, তোর একটা বুদ্ধি দেই। এই জানোয়ারটারে কয়দিন একটু ম্যানেজ কর, তারপর জামাই বাবাজির সাথে এত ভালো ব্যবহার করবি যেন জামাই বাবাজি তোরে ছাড়া কিচ্ছু না বুঝি। আর কয়দিন গেলে একটা বাচ্চা নিয়ে নিবি। বাচ্চার মুখ দেখলে জামাই বাবাজি সারাসারি কথা চিন্তাও করবো না, সমাজের ভয়ে ওই কথা মুখেও আনবো না। তোমার লজ্জা পড়লো না ভাই কথা বলতে? যে মানুষটা আমার এত ভালোবাসে, এত বিশ্বাস করে, সেই মানুষটার আমি রীতিমতো ঠকাইছি মা। সবকিছু না জানাই আমি তাকে বিয়ে করছি। এখন তুমি বলতেছো সেই মানুষটাকে আবার ঠকাইতে? আমার নিজের চোর চোর লাগে মা।
তুমি কি মা? কেমনে বললা তুমি এই কথা? আগে মা হ, তারপর বুঝবি একটা মাইয়া বড় কইরা বিয়া দিতে কি লাগে। যেমনে হোক আমার সংসারটারে ডেকান আব্বা, যেমনে পারেন ওই ওই জানোয়ারের টাকা পরিশোধ করেন। আপনার পায়ে ধরতেছি আব্বা, আমার সংসারটা ঠিকান। আমি যে কথা কইলাম সেই কামে কর, সেটাই ভালো বুদ্ধি, তাছাড়া আর কিছু করণের নাই। আব্বা যখন মারা যায় তখন আমি অনার্স ফার্স্ট ইয়ারে করতে গেছি মাত্র। ক্লাসগুলো ঠিক মতো করতে পারি নাই। সবাই মিলে সিদ্ধান্ত নিল বিদেশ পাঠাইব। আব্বার পেনশনের টাকাগুলো নিয়ে বিদেশে যাওয়ার অবস্থা করলো। খাইলাম টাকাগুলো নাই। খোকন সাহেবের এই জায়গায় ঢুকলাম কাজে, যাতা ব্যবহার করে। এই ফ্যাক্টরির মাল দেও, এই শিপমেন্ট দেও, কষ্ট করে গেছি ফ্যামিলির মুখের দিকে তাকাইয়া। বন্ধু বান্ধব কইত বাবু বিয়ের পরে তুই সুখ পাবি রে, এমন একটা বউ আইব তোর ঘর আলোকিত করবো। তোমার বিয়ে করার পরে আমার তাই মনে হয়েছিল। মারিয়া কি দোষ করছিলাম আমি? তো বড় একটা সত্য আমার কাছে গোপন রাখলা, তোমার ঠকানো হয়েছে। বিশ্বাস করো, আমি তোমার কইতে চাইছিলাম। কল নাই, আমি তোমার বারবার কইতে চাই। কল নাই। বিয়ের আগে কইলাম না, বিয়ের সময় কইলাম না, বাসর রাইতে কইলাম না, বিয়ের পরেও কইলাম না। মেয়ে দেখতে গেছি, মেয়ে দেখতে যাওয়ার 3 দিনের মাথায় কেন বিয়ে করার কথা কইব? কেন খালুর বাড়িতে আমি তোমার বিয়ে করবো? বিয়ের পরে কেন আমি তোমার বাড়ি যেতে পারি না? তোমার বাড়ি পাঠালে কেন তুমি থাকতে চাও না? আমি তো বুঝি নাই। আমার মিথ্যা কথা কইছ। বাড়িতে যেতে ইচ্ছে করো না, বাড়িতে যাইতে ইচ্ছে করো না, আমার জন্য খারাপ লাগে, রাতে ঘুমাইতে পারো না, আমার সারা সব মিথ্যা। কিচ্ছু মিথ্যা। আমি জানি আমি তোমার সাথে অনেক খারাপ করছি, আমি খারাপ, আমি তোমার কই নাই, কিন্তু আমি তোমার মিথ্যা ভালোবাসি নাই। কিচ্ছু বিশ্বাস হয় না, আর কিচ্ছু বিশ্বাস হয় না আমার। এই যে তুই আমার পাশে ঘুমাবা না, আমার কাছে এটাও মিথ্যা মনে হবে। এই তুই যত্ন করবা না, আমার কাছে এটাও আমার মিথ্যা মনে হবে। আমার কাছে মনে হয় আর কি কি জানি মিথ্যা আছে। এটা পোলা যখন বিয়ে করে, বিয়ের কদিন পর যখন জানতে পারে তার বউয়ের আগে একটা বিয়ে হয়েছিল, কষ্টটা তুমি বুঝবে না। মানুষটা একটু সহজ সরল তো, ভিতরের কষ্ট একটু কম বুঝাইতে পারি। বুঝাইতে পারতেছি না তো ক্যান্সার নিয়ে যাবে না, ভাইটা যাইতেছে। আমি আপনারা ঠকাইছি, আপনার মতো ফেরেশতারা আমি ঠকাইছি। বিশ্বাস করেন আমি ভালো
আমার বিচার করতেছে। আপনি চাইলে আমার ডিভোর্স দিতে পারেন, কাবিন নিয়ে আমার কোনো চাওয়া পাওয়া নেই। আমি চাই আপনি সারা জীবন সুখী থাকেন, ভালো থাকেন। পারবো না আমি। ফিরে পারবো না। কেন যে পারবো না আমি এটাও জানি না। মানুষটা একটু বেশ সহজ সরল তো, এই জন্য সারা জীবন মানুষজন খেলে আর ঠকাই গেছে। আমি জানি আমি খারাপ, ঘুরে গেলাম আম্মা কুলি, কাউরে কিচ্ছু কওয়া না। আমি চাই না কেউ তোমার অসম্মান করুক, আমি চাই না কেউ তোমার ছোট করে কথা কোক, আমি চাই না তোমার নিয়ে কেউ হাসাহাসি করুক। দিন শেষে তো তুমি আমার বউ না। আপা, এই মাহবুবের আচরণ কিন্তু আমার কাছে ভালো লাগছে না। পাত্রপক্ষের প্রস্তাব মানলো না, নিজেও টাকার জোগাড় করতে পারলো না। আর আমার তো সে আগের দিন নেই, আগের দিন থাকলে আমিই জোগাড় করতাম। 1 মাস হয়ে গেল, পুরা বারবার ফোন দিচ্ছে, ডেট জানতে চাচ্ছে। এখন আমি কি করব? এভাবে ঝুলালে সম্বন্ধটাই তো টিকবে না। রাকিবের সাথে আমার বিয়েটা হোক, এটা ভাই আবার কোনোভাবেই চায়নি। এই জন্যই ঘর সাজা দেওয়ার কথা বলছে, যেন ইচ্ছা করে আমার বিয়েটা নষ্ট করা যায়। মনে করছে আমি কিছুই বুঝি না। কলি, এসব কি আবল তাবল বলতেছিস মা? কেন আমি রকিবকে পছন্দ করলাম, কেন রকিবের বাসা থেকে আমার বাসায় বিয়ের প্রস্তাব আসলো, ভাইয়া না জানা সত্ত্বেও, ভাইয়ার অমতে, এই কারণেই ভাইয়া আমার বিয়েটা মেনে নিচ্ছে না। মনে করছো আমি এগুলো বুঝি না? আর এগুলোর পিছনে কলকাঠি কে নাড়ছে? এগুলোর পিছনে কলকাঠি নাড়া দিচ্ছে আমার ভাবি। প্রত্যেকটা জিনিস আমার বোঝা হয়ে গেছে। এই, কি তখন থেকে আবল তাবল বকতেছিস? কোনো কথা আর বলবি না। এখানে তোর থাকার দরকার নাই, তোরে ডাকিও নাই। যা যা এখান থেকে। কেন মা? আব্বার পেনশনের টাকাগুলো তো সব ভাইয়া নিজের পিছনে খরচ করছে। আমার কি আব্বার টাকার উপর কোনো অধিকার নাই? তাহলে আমার বিয়ের সময় সেই টাকাগুলো খরচ করতে সমস্যাটা কোথায়? সে ইচ্ছা করে এই টাকাগুলো খরচ করতেছে না। তখন তো খুব লেকচার দিছিল, কলির বিয়ের সময় কলিকে যেন শ্বশুর বাসায় কেউ কোনো কিছু বলতে না পারে, মাথায় তুলে যেন রাখে, আমি কলিকে রাজরানীর মতন শ্বশুর বাসায় পাঠাবো। এটার এখন নমুনা, তাই না? এই তুই চুপ কর, তোর ভাই চেষ্টা করতেছে না? কি চেষ্টা করতেছে মামা? কি চেষ্টা করতেছে বলো তো একবার? সে তো তার নিজের বিয়ের সময় কোনো কিছু করতে একরকম বাকি রাখেনি, তাহলে আমার সময় করতে এত সমস্যা কিসের জন্য? শোনো মা, আমি তোমাকে একটা কথা সাফ সাফ জানাই রাখি, রাকিবের সাথে যদি আমার বিয়ে কোনোভাবে ভেঙে যায়, এই সংসারে আমি আগুন লাগাই দিব। আমি কাউকে ছাড়বো না, আমি আগুন লাগাই ছাড়বো। এসব বড় ভাই হয়েছে, নিজের স্বার্থটাই আগে দেখে, মনে করছে আমি বলত, কিছুই বুঝি না।
কম একটু কম একটু বেশি বেশি কন্ট্রিবিউশন কম একটু কম বেশি কম